প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলের নির্বাচনী আসন সমঝোতা নিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার বেলা ২:১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলন স্থগিতের কথা উল্লেখ করা হয়েছে। ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ মুঠোফোনে প্রথম আলোকে জানিয়েছেন, অনিবার্য কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে, এখনও কিছু প্রস্তুতি বাকি রয়েছে। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে। এদিকে জামায়াতে ইসলামের সঙ্গে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী আসন সমঝোতায় থাকবে কি না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আসন বণ্টন নিয়ে অসন্তোষ থেকেই এ অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও বাকি দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করে বুধবার বিকেলেই তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চায় জামায়াতে ইসলামী। দলীয় সূত্র বলছে, গণ অভ্যুত্থানের পর ইসলামী আন্দোলনের প্রথম ওয়ান বক্স পলিসি নিয়ে কাজ শুরু করে, যেখানে সমঝোতাকারী দলগুলো একটি আসনে একজন প্রার্থী দিতে পারবে। দলগুলোর নেতারা বলছেন, এরপর জামাত কিছু সিদ্ধান্ত এককভাবে নিয়েছে যা অন্য দলগুলো ভালোভাবে নেয়নি। যেমন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং আমার বাংলাদেশ এবি পার্টিকে আসন সমঝোতায় আনার ক্ষেত্রে জামায়াতে ইসলামী আলাদা করে তাদের সঙ্গে বৈঠক করেছে। এসব বৈঠকের আগে অন্য দলগুলোকে কিছুই জানানো হয়নি। এরপর আসন সংখ্যা নিয়ে ইসলামী আন্দোলনের অসন্তোষ প্রকাশ পায়। দলটি শুরু থেকে শতাধিক আসনে নির্বাচন করতে চেয়েছিল। সর্বশেষ তাদের দাবি ছিল ৫০টির বেশি আসন, তবে জামাত দলটিকে ৪০টি আসন ছাড় দিতে চায়। এদিকে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের একাধিক নেতা জানান, মঙ্গলবার জামাতের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বৈঠক হয়েছে। তবে তাদের দল ২৫ থেকে ৩০টি আসন চাইলেও জামাত সর্বোচ্চ ২০টি আসন ছাড় দিতে পারে। মঙ্গলবার রাত ১১টার দিকে মামুনুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আলোচনা ভালোভাবে এগোচ্ছে, তবে শেষ পর্যন্ত কিছু আসনের সমঝোতা না হলে সেসব আসন উন্মুক্ত করে দেওয়া হবে। ৭ কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ১৪ জানুয়ারি বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড় সহ একাধিক স্থানে অবরোধ কর্মসূচি হল। ৭ কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনের ডাকে এই কর্মসূচি পালিত হয়। বুধবার বেলা ১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। দুপুর ১২:৩০টার দিকে মিরপুর এলাকার টেকনিক্যাল মোড়ে অবরোধ শুরু হয়। পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করা হয় দুপুর ১:১২টায়। বেলা ১টার দিকে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী মহাখালী এলাকায় ১০ মিনিট সড়ক অবরোধ করেছিলেন। পরে তারা সড়ক ছেড়ে দেন বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। বেলা ৩:৩০টার দিকে শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় ছাড়েন বলে জানিয়েছেন দারুস-সালাম থানার পরিদর্শক আব্দুর রহিম। বেলা ৩:৩০টার দিকে শিক্ষার্থীরা তাঁতিবাজার মোড় ছাড়েন বলে জানিয়েছেন বংশাল থানার পরিদর্শক। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ১৫ জানুয়ারি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। তবে ৭ কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবারের মধ্যে দাবি বাস্তবায়নের ব্যত্যয় হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে। এদিকে সহপাঠী হত্যার বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১:৩০টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে ফার্মগেট এলাকায় বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ২:২০ দিকে পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন দুপুরের দিকে, পরে সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে। ইরানে বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ইরফান সুলতানের মৃত্যুদণ্ড ১৪ জানুয়ারি বুধবার কার্যকর হতে পারে বলে জানা গেছে। তার বয়স ২৬ বছর। নরওয়ে ভিত্তিক হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার নিজ বাসা থেকে ইরফানকে গ্রেপ্তার করা হয়। ১ সপ্তাহের কম সময়ের মধ্যে তার বিচার, দোষী সাব্যস্ত করা আর সাজা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়। ২৬ বছর বয়সী ইরফানের গ্রেপ্তার হয়ে মৃত্যুদণ্ডের সাজার খবর সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে নরওয়ে ভিত্তিক হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বিবিসিকে বলেন, এত দ্রুত কোনো মামলার বিচার হতে তারা আগে কখনো দেখেননি। তেহরানের উত্তর পশ্চিমের শহর কারাজ থেকে গ্রেপ্তার হয়েছিলেন ইরফান।
ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে শহরটিতে বিক্ষোভ তুঙ্গে ছিল। গত সপ্তাহে ইরানে হাজারো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়, তাঁদেরই একজন ইরফান। ইরফানের বিষয়ে উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইরানি কর্তৃপক্ষ আবারও ভিন্নমত দমন করার জন্য দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও বলছে, 11 জানুয়ারি ইরানি কর্মকর্তারা ইরফানের পরিবারকে মৃত্যুদণ্ডে সাজার বিষয়টি জানিয়েছেন। ব্যাপক বিক্ষোভ আর ইন্টারনেট বন্ধ হওয়ায় বৃহস্পতিবার থেকে তিনি প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তরুণ ইরফান সুলতানিকে পরিবারের কাছ থেকে বিদায় নিতে 10 মিনিট সময় দেওয়া হয়। তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান এই বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে। চলমান সহিংসতায় নিহত ব্যক্তির সংখ্যা 500 থেকে 2000 হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিক্ষোভে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছে ইরান সরকার। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।